নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমেছে, আকাশটাও একটু পরিষ্কার হয়েছে। দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে। আমার দোপাটি গাছগুলোতে এখনও ফুল ফুটলো না, কবে যে ফুল ফুটবে। মাকে প্রতিদিন জিজ্ঞাসা করি, মা বলছে দাঁড়া, এই ভাদ্র মাস থেকে ফুল ফোটা শুরু করবে। এখন দেখা যাক ভাদ্র মাস আসুক, ভাদ্রতে ফোটে না আশ্বিনে ফোটে কে জানে। গাছগুলোর তো অনেক বয়স হয়ে গেল, তবে সুন্দরও হয়েছে গাছগুলো। এখন দেখা যাক কবে ফুল ফোটে। হাওয়াটা ভীষণ সুন্দর হচ্ছে। আমার দেখো জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, এগুলো কালকের ধুয়ে দেওয়া জামা কাপড়, আজকে এখন গিয়ে মোটামুটি একটু শুকনো। হ্যাঁ, মোটামুটি শুকিয়ে গেছে, সবগুলো চেক করে নিয়েছি। এবার তাহলে তুলে নিই সব, নইলে কোনো গ্যারান্টি নেই, যখন তখন আবার বৃষ্টি নেমে পড়তে পারে। এইবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। বলেছিলাম না আমার নয়নতারা গাছে প্রচুর বীজ হচ্ছে এখন। আমি তো অনেক বীজ তুলে রেখেছি, তারপরেও গাছে তোমাদেরকে দেখাই কী হারে বীজ হয়ে রয়েছে, যে কারণে ফুলই ফুটছে না। এই যে দেখো একদম সামনের যে ডালটা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? এখানে শুধু বীজ আর বীজ। এই দেখো কত বীজ হয়ে রয়েছে, প্রতিটা ডালে প্রতিটা আগায় আগায় এখন বীজে ভর্তি। বীজের ভাঁড়ে গাছগুলো সামনের দিকে নুয়ে পড়েছে, আর ফুল আসছে না সেরকমভাবে এখন আর। দেখো প্রতিটা ডালে প্রতিটা আগায় এরকমভাবে বীজ হয়েছে, প্রচুর প্রচুর বীজ হয়েছে। মানে এত বীজ দিয়ে আমি কি করব, প্রচুর বীজ হয়েছে। এবার বীজগুলোকে তুলতেও অনেক সময় লাগে বাবা, প্রতিটা ডাল ধরে ধরে তুলতে হবে। তো আমি কিছুটা তো তুলে রেখেছি, তারপর আর তোলার সময় পাচ্ছি না আমি। দেখো প্রচুর বীজ হয়েছে, দেখো এটা পেকে গেছে। এই যে বাড়ি থেকে আমি যে বীজ নিয়ে এসেছিলাম সেই বীজই আমার কাছে অনেক রয়ে গেছে। আর সেই বীজগুলো কিন্তু আলাদা আলাদা করেই রাখা, যেটা সাদা আর রঙিন এই দুটো আলাদা করেই রাখা। কিন্তু এখন আমি বীজগুলোকে তুলেছিলাম একই সাথে, আলাদা করার হয়নি, সব ওই একটাই পাত্রর মধ্যে মিলেমিশে একাকার হয়ে রয়েছে। এই দেখো সব সেই একই সাথে রাখা হয়ে গেছে, সব কিন্তু মিলেমিশে গেছে। এর আর আলাদা করা যাবে না কোনটা কোন কালার। এবার জামা কাপড় কটাকে গুছিয়ে রাখি। এই জামা কাপড়, শুকনো জামা কাপড় গুছিয়ে রাখাটা কিন্তু একটা আলসেমির কাজ। তো যাই হোক, এগুলোকে গুছিয়ে রাখাটাই দরকার, এনে এক জায়গায় ফেলে রাখা তো আর উচিত নয়। এবার কাচাকাচি করতে হবে যে জামা কাপড়গুলোকে, সেইগুলোকে আলাদা করে নেব। ওই যে ছেলের রুমালটা কাচতে হবে, তারপরে এই যে হচ্ছে ছেলের জুডো ইউনিফর্ম, না ওপরেরটা কাচবো না, উপরেরটা কাচলে নেক্সট ক্লাস আর ছেলে করতে পারবে না, কারণ শুকোবে না ঠিকঠাকভাবে। প্যান্টটাকে কাচতে হবে। প্যান্টটাতে দেখো কিসের দাগ লাগিয়েছে, কোথা থেকে কী সব দাগ ফাগ লাগিয়ে এনেছে। তো প্যান্টটাকে কেচে দেবো, ওর রুমালটাকে কাচবো। যে জিনিসগুলোকে কাচতে হবে সেগুলোকে আলাদা করছি। এই যে ওর স্কুলের শার্ট, এই শার্টটাকে কাচতে হবে। শার্টের হাতাগুলো যে কি বিচ্ছিরি নোংরা করে, একটা শার্ট দুদিন পরতে পারে না, এত বিচ্ছিরি নোংরা যে কি করে করে। এইবার জামা কাপড়গুলোকে জায়গা মতন গ্যারেজ করি। একটা কাফতান আর একটা নাইটি, দুটো একটু সেলাই করবার আছে, সেলাই আর করা হচ্ছে না। না এবার নিয়ে আমি একটু বসবো, এখন ওই দুটোকে একটু সেলাই করব। সব গুছিয়ে গাছিয়ে রেখে নিয়ে আগে। এত সুন্দর হাওয়া হচ্ছে বাইরে, কি বলবো, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আমার জানলাগুলো একটুখানিও যদি খুলে রাখি ভীষণ সুন্দর হাওয়া আসে ঘরে। এবার যেগুলো ধোয়ার জন্য রেখেছি কাচবো বলে, সেগুলোকে বাথরুমে নিয়ে যাই। এখন এগুলোকে কাচবো না, এখন এগুলো থাক, বাথরুমেই রাখা থাক। বাথরুমে রাখা থাকলে যখন তখন এগুলোকে ভিজিয়ে আমি কেচে নেব। এখন কিছু অন্য কাজ আছে। এবার এই দুটোকে আমি সেলাই করব, একটা কাফতান আর একটা নাইটি।
নিয়ে নিলাম আমার সুতোর ডাব্বা। এই সেলাই ফোরের কাজগুলো এমনই খুচখাচ কাজ, এমনই আলসেমির কাজ, দেখবে আজ নয় কাল, কাল নয় পরশু, এমনি করতে করতে ওগুলো পেন্ডিংই থেকে যায়। কিন্তু আমি এখন ঠিক করেছি সেলাই ওই দুটোকে এক্ষুনি করব আমি। তো নিয়ে বসে পড়ছি। এই দেখো নাইটিটার খালি একটা বোতাম খুলে গেছে, তো এই বোতামটাকে আটকাবো। স্কুলে পড়াকালীন ওয়ার্ক এডুকেশনে যে সেলাই ফোর শিখিয়েছিল, সত্যি সেগুলো জীবনে খুব কাজে লাগে। আমার তো সব দিনই কাজে লাগে। স্কুলে বা কলেজে পড়াকালীনও প্রচুর হাতের কাজ করেছি সেলাই ফোরের। তারপরে এখন তো নিত্যনৈমিত্তিক কাজে প্রায়ই লাগে সেলাই ফোর। হয়ে গেছে আমার বোতামটা লাগানো, দেখো কমপ্লিট। এইবার কাফতানটায় কী হয়েছে, কাফতানটা বসতে গিয়ে ফেরাত করে সাইড দিয়ে সেলাইটা খুলে গেল। এই দেখো কি বিচ্ছিরিভাবে কতটা সেলাই খুলে গেছে। এই যে সাইডে মোটামুটি 4 আঙুল গ্যাপ রেখে যে সেলাইটা করা ছিল, এই যে অনেকটা সেলাই খুলে গেছে। এখন এটাকে সেলাই করবো, এটা সেলাই না করলে এটা পরা যাবে না। বলে না জীবনে কোনো শিক্ষাই ফেলনা যায় না। যে জিনিস একবার শেখা হয় সেটা কখনো না কখনো কোনো না কোনোভাবে ঠিক কাজে লেগে যায়। এই খুচখাচ সেলাই করবার জন্য একটা মেশিন তো আমি কিনেছিলাম, কিন্তু সেটা আমার সত্যি কোনো কর্মে লাগলো না। আমার 1400 টাকা দিয়ে কেনা মেশিনটা ফেলনাই গেল বলা যায়। যাই হোক, আমার হাতই জিন্দাবাদ, হাত দিয়েই আমি ভালো পারি, করে নিই সেলাই। এইটুকুনি সেলাইয়ের জন্য দোকানেও নিয়ে যাওয়া যায় না, সেটা বেকার টাকা নষ্ট বলেই মনে হয় আমার। সেলাই করা হয়ে গেলে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আমি সোজা একটু বাজারের দিকে গেছিলাম, কারণ গত সানডেতে বাজারে যাওয়া হয়নি। তো আজকে একটু বাজারের দিকে গেলাম, গিয়ে কিছু সবজি বাজার করে আনলাম। আর তার সাথে দুটো জিনিস কিনেছি, যে জিনিস দুটোর আমার বহু দিনের শখ ছিল। মানে বলতে পারো আমি অনেক দিনের দুটো ইচ্ছে পূরণ করেছি। দেখো কথা বলতে বলতে আমার সেলাই কমপ্লিট। এবার এটাকে ভাঁজ করে রেখে দিই। এইবার চলে এসেছি বাজারের ব্যাগ দুটোর কাছে। বাজার করে এনে রেখে দিয়েছিলাম, তারপর আর ধরা হয়নি, অন্য কাজগুলো সারলাম। এইবার এইগুলোকে গুছিয়ে রাখবো। তো আমার যে শখ দুটো আজকে পূরণ করেছি, সেই শখ দুটো বা সেই ইচ্ছে দুটো কিন্তু এই বাজারের ব্যাগের মধ্যে লুকিয়ে রয়েছে। দাঁড়াও দেখাবো একে একে। এই দেখো, সবে বাজার করে এনে রেখেছি একটু আগে, তাতেই দেখো কালো পিঁপড়েগুলো ধরে গেছে। কুমড়োটা মনে হয় মিষ্টি, ওই কারণে পিঁপড়ে চলে এসছে সাথে সাথেই। 500 কুমড়ো এনেছি, আর তার সাথে অন্য কিছু সবজি বাজার। সব তো ঢেলে নিলাম, একটা ব্যাগ থেকেই বার করলাম। আগে এই ব্যাগেরটা সব গুছিয়ে রাখি। দাঁড়াও সবগুলোকে আগে আলাদা আলাদা করে নিই। এখন এখানে না প্যাকেট দেয় না, মানে প্যাকেট তুমি চাইলে হয়তো দেবে, তা অনেক চাওয়ার পরে আমি চাই না অত প্যাকেট দিয়ে কী করবো, এই কারণে এখন আর ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে আসি। দেখো এনেছি ওই যে লেবু, 5টা লেবু এনেছি 20 টাকা দিয়ে। তারপরে ক্যাপসিকাম এনেছি, উচ্ছে এনেছি, আজকে সব ভালোই পেয়েছি, সব ফ্রেশই ছিল। গাজর এনেছি, তার সাথে এনেছি শসা। শসাগুলো আজকে ভালো পেয়েছি, সব ভালো কচি শসা আছে ছোট ছোট। আর তার সাথে এনেছি বিনস। এইবার দেখাবো আমার শখের জিনিস দুটো। এই ব্যাগের মধ্যে লুকিয়ে আছে আমার শখের জিনিস দুটো। এই দেখো বেরিয়ে এসছে। এটা কি বলো তো? হ্যাঁ ঠিকই ধরেছ, এটা হচ্ছে সেই থালা যাতে করে আটা মাখা হয়। এই থালার কোনো একটা নাম আছে, আমি জানি না নামটা। আমার অনেক দিনের শখ ছিল আমি একটা এই থালা কিনবো। ফাইনালি আজকে কিনেই ফেললাম। আসলে আজকে সামনাসামনি পড়ে গেছিলো আর আমার দামেও পুষিয়ে গেল, তাই আমি নিয়ে আসলাম। আর এটা কিন্তু সবথেকে বড় সাইজ নয়, এটা বরঞ্চ সবথেকে ছোটো সাইজটা। আর দেখো কিনেছি এই একটা কড়াই। এই কড়াইটারও আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি একটা কিনেছি তোমাদেরকে দেখিয়েছি না বড় সাইজের, সেম সেই কড়াই, কিন্তু এটা ছোট সাইজ। এটা লেখা তো আছে 10 নম্বর, 10 নম্বরের কড়াই। তো যাই হোক, এটা হচ্ছে সেই কড়াইটারই মানে সেম জিনিস, সেম মেটেরিয়াল, শুধু ছোট সাইজ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এইটা কিনবো, আর কেনা হয়ে উঠছিল না। কিন্তু আজকে একদম খুব ভালোভাবে আমার মানে সামনাসামনি পড়ে গেছে এবং দামেও পুষিয়ে গেছে, তাই আমি নিয়ে এসেছি। কটা সবজি কম কিনে সেই টাকা দিয়ে আমি এই দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে বলতে পারো, একই সাথে দুটো ইচ্ছে ফুলফিল। আর এনেছি এই যে 250 গ্রাম বরবটি,
আর এনেছি ভেন্ডি, ব্যাস এই এনেছি। মানে রান্না করার সবজির মধ্যে এই ভেন্ডি, বরবটি, কুমড়ো, বিনস, উচ্ছে, গাজর, ক্যাপসিকাম এই আনা হয়েছে সবজি। আর সবজি হয়তো আরও আনতে পারতাম, কিন্তু আর আনলাম না, আমার ব্যাগও ভারী হয়ে যাচ্ছিলো। মেনলি হচ্ছে ওই দুটো জিনিস আমার খুব ইচ্ছে ছিল কেনার, আজকে মানে আর হাতছাড়া করিনি, সামনাসামনি পড়ে গেছিলো খুব সুন্দরভাবে, আমি নিয়ে চলে এসেছি। বলো তো থালাটার দাম কত নিয়েছে? এই থালাটা হচ্ছে 120 টাকা চাইছিল, আমি 80 টাকা দিয়ে এনেছি। আর কড়াইটা 450 টাকা চাইছিল, কত দিয়েছি বলো তো? মাত্র 200 টাকা। 200 টাকার কড়াই আর 80 টাকার থালা। থালাটাকে ভালো করে মেজে ধুয়ে আমি বসে পড়েছি আটা মাখতে। আমার এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না, আমি কখন এই থালাতে আমি আটা মাখবো। তো আমি বসে পড়েছি আটা মাখতে। গুজরাতিরা, তারপরে রাজস্থানীরা, ওরা কিন্তু এই থালাতেই আটা মাখে। আমি সামনাসামনিও দেখেছি, তারপরে টিভিতেও দেখেছি এই থালাতেই আটা মাখতে। আমার তাই খুবই ইচ্ছা ছিল কেনবার। সত্যি আজকে ভীষণ খুশি আমি, মানে দারুণ একটা ইচ্ছে আমার পূরণ হয়েছে, বহুদিনের ইচ্ছে। আমাদের হোমমেকারদের কিন্তু এরকমই বলো, সবসময় যে আমরা নিজেদের পছন্দের কোনো কসমেটিক্স বা শাড়ি গয়না কিনেই খুশি হই তা কিন্তু নয়। আমরা কিন্তু আমাদের ঘর সাজানোর জিনিস বলো বা কিচেনের কোনো জিনিস বলো, সেগুলো কিনেও কিন্তু ঠিক ততটাই খুশি হই, তাই না? আমার আটা যদিও অল্প, এই থালাটাতে 1 কেজি আটা খুব ভালোভাবে মাখা যাবে একসাথে। সত্যিই কিন্তু খুব সুবিধা এই থালাতে আটা মাখতে, ভীষণ আরাম। আমি তো এতদিন গামলায় করে আটা মাখতাম, আজকে এই থালাটাতে মাখলাম, সত্যি বলছি ভীষণ সুবিধা মাখতে। হয়ে গেল আমার আটা মাখা, একদম সফট দারুণ আটা মাখা হয়েছে। এখন আমার আর বাবাইয়ের জন্য 6টা লেচি লাগবে, বাবাই খাবে 4টে, আমি খাবো 2টো। ব্যাস এই বাদ বাকি আটাটুকু এবার আমি এটাকে বক্সে করে রেখে দিই সকালের জন্য। রুটি বানানো শুরু করে দিয়েছি আমি, দেখো আমার রুটি খুব সুন্দর নরম ফুলকো ফুলকো রুটি হচ্ছে। এই দেখো এই যে তাওয়াটা, এই তাওয়াটাও কিন্তু পিওর লোহার তাওয়া, ওই যে কড়াই আমি কিনে এনেছি পিওর লোহার কড়াই, এটাও কিন্তু সেই পিওর লোহার তাওয়া। সবাই এখন ননস্টিক তাওয়া বা কড়াইয়ের প্রেমে পড়ছে, আর আমি লোহার তাওয়া বা কড়াইয়ের প্রেমে পড়ছি। এখানে আসার পরে ওই বড় কড়াইটা কিনেছি, আবার এই লোহার তাওয়াটা এইটা কিনেছি, আবার আজকের ওই লোহার কড়াইটা কিনলাম। আসলে লোহার পাত্র আর হচ্ছে মাটির পাত্র, এইগুলোতে রান্না করা খাবার আমাদের জন্য খুব ভালো। কারণ লোহার পাত্রতে রান্না করলে খাবারের পুষ্টি যে গুণ, সেই পুষ্টিগুণ কিন্তু খুব বেশি নষ্ট হয় না। আবার তার সাথে যে আয়রন মেশে, সে আয়রনটা আমাদের শরীরের জন্য কিন্তু ভালো। তাই লোহার পাত্রেতে রান্না করা ভালো। আর মাটির পাত্র সব থেকে ভালো, কিন্তু এখন মাটির পাত্র তো আমাদের পক্ষে ইউজ করাটা একটু ডিফিকাল্ট। তাই মাটির পাত্র যদি না পাই, তাহলে লোহার জিনিসই কিন্তু অনেক বেশি সেফ ননস্টিক বা অ্যালুমিনিয়ামের পাত্রর থেকে। অ্যালুমিনিয়ামের পাত্রতে রান্না করা খাবারের কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি নষ্ট হয়ে যায় রান্নার সময়ই, তার 100% পুষ্টিগুণ বজায় থাকে না খাবারে। আর ননস্টিকের পাত্রতেও এটাতেও অনেক দ্বিমত আছে, তবে আমার মনে হয় যেটা ন্যাচারাল সেটাই বেটার। কারণ ননস্টিকের উপর একটা কোটিং থাকে, সেটা ধীরে ধীরে তো আমরা দেখি উঠেই যায়, তাহলে নিশ্চয়ই একটা কেমিক্যাল রিয়াকশান অবশ্যই হয়, এটা আমার ধারণা। আর আমি যে ননস্টিক একদমই ব্যবহার করি না তা নয়, আমিও ননস্টিক ব্যবহার করি, তবে সেটা ভীষণই রেয়ার। কোনো রান্না যেটা ননস্টিকের প্যান বা তাওয়া ছাড়া ভালো উঠবে না, সেই ক্ষেত্রে একমাত্র আমি ননস্টিক ব্যবহার করি। মাটির পাত্রতে আমরা খুব একটা অভ্যস্ত নই, এবং সেটা ইউজ করা সত্যি আমাদের জন্য একটু ডিফিকাল্ট সামলে রাখা। তার জন্য আমার মনে হয় লোহারটাই আমাদের জন্য সেফ এবং অনেক বেশি হেলদি। হয়ে গেল আমার রুটি করা, এইবার আমি এগুলোকে গুছিয়ে রাখি। আমি এই প্লাস্টিকটার উপরে রেখে আটা বেলি সব সময়, তো আটাটা প্লাস্টিকটার উপরেই পড়ে, আমার কিন্তু আটা একটু ওয়েস্ট হয় না, জায়গাটাও নোংরা হয় না। দেখো এবার আমি প্লাস্টিকটাকে আবার ভালো করে ঝেড়ে ঠেড়ে রেখে দিলাম ভাঁজ করে ফার্দার ইউজের জন্য।
এইবার আমি নতুন কড়াইতে রান্না স্টার্ট করে দিয়েছি। উফ, ভীষণ খুশি আমি, আর ভীষণ এক্সাইটেড বটে। জানো তো, এই কড়াইতে রান্না করতে মানে অনেকগুলো প্লাস পয়েন্ট রয়েছে। এক তো এর খাবারের পুষ্টিগুণ বজায় থাকবে, এর সাথে আয়রন মিশবে, যেটা আমাদের জন্য ভালো। দ্বিতীয়ত, এই কড়াইতে রান্না করা অনেক বেশি সুবিধাজনক। কড়াইটা দেখো বেশ বেশ গোল মতন একদম, তেলটাও খুব কম লাগবে। তারপরে হচ্ছে এই কড়াইটা ভীষণ তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমার গ্যাসও কিন্তু কম পুড়বে। আর এই কড়াইটাও কিন্তু অনেকটাই সেই ননস্টিকের মতনই কাজ করবে, মানে হচ্ছে খাবার কিন্তু সহজে লেগে যায় না। আমি আগেও তো ইউজ করেছি বড় কড়াইটা, এবার এইটাতে আজকে আমি উচ্ছে ভাজছি। প্রথমে নতুন কড়াইতে ভাজছি উচ্ছে। দেখো, সামান্য একটু তেল দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস একটু নুন আর হলুদ, আর কিছুই তো চাই না উচ্ছে ভাজাতে। সামান্য একটু তেলে আমি ভেজে নিচ্ছি উচ্ছে। হয়ে গেছে উচ্ছে ভাজা, দেখো একদম সামান্য তেলে সুন্দর করে উচ্ছে ভাজা হয়ে গেছে, আমার আর আমার ছেলের জন্য অল্পই। এবার উচ্ছে ভাজাটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আমি এই কড়াইতেই বসাবো একটুখানি ভেন্ডির তরকারি। দিলাম অল্প একটুখানি সর্ষের তেল, কড়াইটা অলরেডি তেলে হয়ে গেছে, সুতরাং সামান্য একটু তেলেই আমার কাজ হয়ে যাবে। এইবার দিলাম একটুখানি কালো জিরে, এইবার দেবো একটুখানি কাঁচা লঙ্কা। ভেন্ডি রান্না করার একটা খুব জরুরি টিপস শেয়ার করি তোমাদের সাথে। অনেক সময় দেখি আমরা যখন ভেন্ডি রান্না করি, লবণ দেওয়ার পরেই ভেন্ডি থেকে কেমন একটা আঠালো লোদলোদে ব্যাপার বেরিয়ে আসে, এটা আমাদের কারোরই ভালো লাগে না। তো ভেন্ডি রান্না করবো অথচ লোদলোদে ব্যাপারটা আসবে না, কিভাবে জানো? ভেন্ডি রান্নায় কখনোই শুরুতে লবণ দেওয়া যাবে না। ভেন্ডি রান্নাতে সবসময় লবণ দিতে হবে রান্নার শেষের দিকে, মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঠিক তার 2 থেকে 3 মিনিট আগে। তাহলে কিন্তু রান্নার লোদলোদে ব্যাপারটা একদমই আসবে না। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর নতুন বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।